হ্যালো, ওয়েলকাম সকলকে জিকে পিওয়াইকিউ বাংলাতে। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেহেতু সামনে পরীক্ষা রয়েছে, সেই জন্য আমরা একটি প্র্যাকটিস সেট এনেছি জিকের ওপরে, যেখানে 20টি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং সেই রিলেটেড ইনফরমেশান প্রায় সব মিলিয়ে 50-100টি জিকে এই ভিডিওতে উপস্থাপন করা হয়েছে। প্রত্যেকে ভিডিওটি দেখো এবং ভালো লাগলে প্রত্যেকে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো এবং লাইক দিয়ে অবশ্যই পাশে থেকো এবং ভিডিওটি সাবস্ক্রাইব করো। তাহলে চলো শুরু করা যাক। রেশম শিল্পের জন্য বিখ্যাত ধনিয়াখালী পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো হুগলি জেলা। পশ্চিমবঙ্গের যে সমস্ত জুট মিল বা পাট শিল্পগুলি গড়ে উঠেছে সেগুলি মূলত হচ্ছে হুগলি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। হুগলি নদীর তীরে যে সমস্ত শহরগুলি রয়েছে, যে শহরগুলি হলো ভদ্রেশ্বর, ত্রিবেণী, শ্রীরামপুর, এই শহরগুলিতে হচ্ছে এই পাট শিল্পগুলি গড়ে উঠেছে। আর হুগলির একটি বিখ্যাত শহর, যে শহরটির নাম হলো চন্দননগর, এই চন্দননগর শহরটি আগে ফরাসি উপনিবেশ হিসাবে গড়ে উঠেছিল। ফরাসি উপনিবেশ হিসাবে এই চন্দননগর শহরটি গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, ভারতীয় প্রমাণ সময় নিম্নলিখিত কোন জায়গার স্থানীয় সময়? আচ্ছা, সঠিক উত্তরটি হবে এলাহাবাদ। এলাহাবাদ। ওকে। আচ্ছা, ভারতীয় প্রমাণ সময়টা কি? না, আমাদের দেশের সময় নির্ণয় করার জন্য আমরা একটি দ্রাঘিমা রেখাকে আমাদের প্রমাণ দ্রাঘিমা রেখা ধরে থাকি। এই দ্রাঘিমা রেখাটির মান হলো 82°30'। 82°30'। এবং এটি আমাদের ভারতের মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণে বিস্তারিত হয়েছে এবং সেই কারণের জন্য গ্রিনিচ মিন টাইম থেকে আমাদের ভারতীয় সময় 5.5 ঘন্টা এগিয়ে রয়েছে। আর কি জানবো আমরা এখান থেকে? এই যে লেখা আছে, এই রেখাটির মান 82°30' পূর্ব, আর এই রেখাটি ভারতের 5টি রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করেছে। কি কি এই রাজ্যগুলো? না হচ্ছে উত্তরপ্রদেশ, এই যে একদম উপরে আছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ। তারপর আছে কি? না হচ্ছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ। তারপর আছে অন্ধ্রপ্রদেশ। আর কি আছে? না হচ্ছে উড়িষ্যা, আর আছে ছত্তিশগড়। আর উত্তরপ্রদেশের যে 3টি জায়গার ওপর থেকে এই রেখাটি ক্রস করেছে, সেই 3টি জায়গা হলো কি কি? না হচ্ছে এলাহাবাদ, সোনহত আর কোকোনদ। আর এটাকে মির্জাপুরও হচ্ছে এর মধ্যে আসে। মির্জাপুর, উত্তরপ্রদেশে অবস্থিত মির্জাপুর। ওকে, নেক্সট কোশ্চেন। উত্তরের সমভূমি অঞ্চল নবীন পলিগঠিত ভূমিকে কি বলা হয়? নবীন পলিগঠিত ভূমিকে বলা হচ্ছে খাদার। তোমরা এখানে যে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছ, যে এই অংশে নদী প্রবাহিত হয়েছে এই অংশ থেকে, এবং নদীর তীরবর্তী অঞ্চলে যে সমস্ত নবীন পলিগুলি জমা হয়েছে সেইগুলোকে বলা হলো খাদার। আর যে সমস্ত প্রাচীন পলিগুলি রয়েছে সেই প্রাচীন পলিকে বলা হচ্ছে ভাবার। প্রাচীন পলিগুলিকে বলা হয়ে থাকে না হচ্ছে ভাঙ্গার। প্রাচীন পলিগুলিকে বলা হয়ে থাকে কি? না ভাঙ্গার। এই যে ভাঙ্গার, প্রাচীন পলিগুলিকে বলা হয়ে থাকে ভাঙ্গার। আর ভাবারটা কি? ভাবার হলো হিমালয়ের পাদদেশে, বিশেষ করে শিবালিক অঞ্চল বা হিমালয়ের পাদদেশ অঞ্চলে, যেখানে গাড়োয়াল হিমালয় অঞ্চল যেখানে রয়েছে, সেখানে নদী দ্বারা বাহিত পাথর, নুড়ি এগুলো হিমালয়ের পাদদেশে জমা হয়। এই অঞ্চলকে বলা হলো ভাবর অঞ্চল। আর তরাই অঞ্চল কি? তরাই অঞ্চল হলো আমাদের যে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল রয়েছে, সেখানে তিস্তা নদীর ডান দিকের অংশটি হলো তরাই অঞ্চল এবং বাম দিকের অংশটি হলো কি? না হচ্ছে ডুয়ার্স অঞ্চল। সমস্ত ইনফরমেশনগুলি এখানে দেওয়া হয়েছে। নাকি না সমভূমি অঞ্চলের প্রাচীন পলিগঠিত ভূমিকে ভাঙর বলে, যেটা হলো এই এই অংশে রয়েছে ভাঙর। আর শিবালিকের পার্বত্য অঞ্চলের তলদেশে নদী বিধৌত পাথুরে ভূমিকে বলা হয় কি? না হচ্ছে ভাবার। এই অঞ্চলটা ভাবার অঞ্চল। ওকে, নেক্সট কোশ্চেন। ভারতের কোন রাজ্যে আয়তনের নিরিখে সবচেয়ে বেশি শতাংশ বনভূমি রয়েছে? 4টি অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হবে মিজোরাম।
এখানে অনেকের মনে হতে পারে যে মধ্যপ্রদেশ কেন উত্তর হলো না, কারণ মধ্যপ্রদেশেও বনভূমির পরিমাণ বেশি, কিন্তু শতাংশের নিরিখে বললে সবসময় উত্তর হবে কি না হচ্ছে মিজোরাম। ভারতের সব থেকে বেশি বনভূমি রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে, যেটা বললাম যে মধ্যপ্রদেশে সব থেকে বেশি বনভূমি রয়েছে। মধ্যপ্রদেশের পরে বনভূমির নিরিখে স্থান অধিকার করে কে না হচ্ছে অরুণাচল প্রদেশ। আর আমরা বিশ্ব বন দিবস বা বিশ্ব অরণ্য দিবস পালন করি কবে না হচ্ছে 21শে মার্চ। ওকে, নেক্সট পরের কোশ্চেন, পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন কে? সঠিক উত্তরটি হবে আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং সঠিক উত্তর। আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন, যেটির নাম কি ছিল না হচ্ছে পেনিসিলিন। লুই পাস্তুর দুধের পাস্তুরীভবন আবিষ্কার করেছিলেন। আর চার্লস ডারউইন তিনি আবিষ্কার করেছিলেন কি না হচ্ছে বিবর্তনের তত্ত্ব। আর জেমস ওয়াটসন, যেটি লেখা নেই, উনি ডিএনএ সংক্রান্ত একটি তত্ত্ব আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, নিম্নের কোন ভারতীয় শাসককে নেপোলিয়ন বলা হতো? সঠিক উত্তরটি হবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন কে না শ্রীগুপ্ত, কিন্তু গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে না হচ্ছে প্রথম চন্দ্রগুপ্তকে গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভায় 9 জন বিশিষ্ট গুণীজনের দ্বারা গঠিত একটি সভা ছিল, তাদেরকে বলা হতো কি না হচ্ছে নবরত্ন। আর স্কন্দগুপ্ত ভারতের হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন বলে তাকে বলা হতো ভারতের রক্ষাকারী। ওকে, নেক্সট, ভারতের খিলজি বংশের প্রতিষ্ঠা করেন কে? ভারতের খিলজি বংশের প্রতিষ্ঠা করেন জালালউদ্দিন খলজি। খলজি সাম্রাজ্যের সময়কাল ছিল কত না হচ্ছে 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত। খলজি বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কে না হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি ছিলেন কে না হচ্ছে মালিক কাফুর। আর বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার সূচনা করেছিলেন কে না হচ্ছে এই আলাউদ্দিন খলজি। এটি খুব গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় আসে এই কোশ্চেনটি। পরের প্রশ্ন, গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদ পড়তে গেলে আমাদের দুজন সভাপতির কথা প্রথম দিকে উঠে আসে, একজন ছিলেন অস্থায়ী, একজন ছিলেন স্থায়ী। এখানে স্থায়ী সভাপতির কথাই জানতে চেয়েছে। স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। আর কি আমরা জানবো না, গণপরিষদের প্রথম যখন অধিবেশন বসে, যেটা হচ্ছে 1946 সালের 9 ডিসেম্বর, তৎকালীন সময়ে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে সভাপতি হিসাবে নির্বাচন করা হয়, তবে তিনি অস্থায়ী সভাপতি হয়েছিলেন। তার নাম ছিল কি না হচ্ছে সচ্চিদানন্দ সিনহা। আর গণপরিষদের প্রথম সহসভাপতি ছিলেন কে না হচ্ছে এইচ.সি. মুখার্জি বা হরেন্দ্র কুমার মুখার্জি। আর গণপরিষদের যে প্রথম অধিবেশন বসেছিল সেটি কোথায় বসেছিল? বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে মোট কয়টি ভাষা আছে? ভারতীয় সংবিধানে মোট ভাষা আছে 22টি। ভারতীয় সংবিধান প্রণয়নের সময় এতে কি ছিল না, এতে হচ্ছে 14টি ভাষা ছিল। ভারতীয় সংবিধান যখন প্রণয়ন করা হয় তখন কিন্তু 22টি ভাষা ছিল না, তখন কয়টি ভাষা ছিল না হচ্ছে 14টি ভাষা ছিল। পরবর্তীকালে সংবিধান সংশোধনের দ্বারা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষাকে ইনক্লুড করে বর্তমানে ভাষা রয়েছে কটি না হচ্ছে 22টি। তাহলে কোন কোন সংবিধান সংশোধনের মাধ্যমে কোন কোন ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা দেখে নিই। 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে কোন ভাষাকে যুক্ত করা হয় না হচ্ছে সিন্ধিকে। তারপরে সংবিধান সংশোধন 71তম সংশোধনের মাধ্যমে কোঙ্কনি, মণিপুরি ও নেপালি ভাষাকে যুক্ত করা হয়। আর 92তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয় কাকে না হচ্ছে ডোগরি, মৈথিলি, সাঁওতালি ও বোরো, এই 4টি ভাষা। তাহলে আগে ছিল কয়টি? আগে ছিল প্রথম দিকে ছিল 14টি, তারপরে হলো 1টি, তারপরে হলো 3টি এবং তারপরে হলো 4টি।
টোটাল বর্তমানে কয়টি ভাষা আছে? না 22টি ভাষা আমাদের সংবিধান স্বীকৃত। পরের প্রশ্ন, 1922 সালে চৌরাচৌরি ঘটনার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তরটি হবে লর্ড রিডিং। চৌরাচৌরি ঘটনাটি 1922 সালের 4 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ঘটেছিল। এই প্রশ্নটি আসে যে চৌরাচৌরি কোন রাজ্যে কোন জায়গায় অবস্থিত। এই ঘটনার পরে গান্ধীজি কি করেছিলেন? না হচ্ছে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। 1920 সাল থেকে আমাদের সারা ভারত জুড়ে তো অসহযোগ আন্দোলন শুরু হয়। সেই চৌরাচৌরি ঘটনার কারণে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন 1922 সালে। আর এই লর্ড কর্নওয়ালিস ছিলেন হচ্ছে কি না হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক। তিনি 1793 সালে এই চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছিলেন। আরো আমরা জানতে পারি যে এই লর্ড চেমসফোর্ডের সময়ে 1919 সালে মন্টেগু চেমসফোর্ড আইন পাস হয়েছিল। ওকে, নেক্সট, পেঁয়াজ কাটার সময় কোন অ্যাসিডের কারণে আমাদের চোখে জল আসে? সঠিক উত্তরটি হবে সালফেনিক অ্যাসিড। পেঁয়াজের মধ্যে সালফারের উপস্থিতির জন্য চোখে জল এসে থাকে। আর অ্যাসিটিক অ্যাসিডকে কি বলা হয়? না হচ্ছে। নেক্সট কোশ্চেন, কিসের অভাবে মানব শরীরে গলগণ্ড রোগ হয়? সঠিক উত্তরটি হবে আয়োডিন। আর কি দেখবো আমরা? না এটি আয়রন হবে। হ্যাঁ, আয়রনের অভাবে মানব দেহে কি রোগ হয়? না রক্তল্পতা বা হচ্ছে অ্যানিমিয়া দেখা যায়। আর ক্যালসিয়ামের অভাবে মানব শরীরে হাড় ভঙ্গুর হয়ে পড়ে এবং ভিটামিন ডি এর অভাবে মানবদেহে ছোটদের রিকেট এবং বড়দের কি রোগ হয়? না হচ্ছে অস্ট্রিওম্যালেসিয়া। পরের প্রশ্ন, কোন সালে ভারতীয় মুদ্রার প্রতীক চিহ্ন এই চিহ্নটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়? সঠিক উত্তরটি হবে 2010 সাল। প্রতীকটি 2010 সালের 15ই জুলাই আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল। প্রতীকটি ডিজাইন করেন কে? না হচ্ছে উদয় কুমার। পরের প্রশ্ন, কোন দেশের সংবিধানের প্রস্তাবনা থেকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুপ্রাণিত হয়েছে? সঠিক উত্তরটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। 1947 সালের 22শে জানুয়ারি গণপরিষদ কর্তৃক ভারতীয় প্রস্তাবনা কি হয়েছিল? না হচ্ছে গৃহীত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে আর যে সমস্ত বিষয় গ্রহণ করা হয়েছিল সেগুলো কি কি? না হচ্ছে মৌলিক অধিকার, স্বাধীন বিচার ব্যবস্থা, বিচার বিভাগীয় পর্যালোচনা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ, রাষ্ট্রপতির অপসারণ, উপরাষ্ট্রপতির পদ, এটি কি হবে? না মানে উপরাষ্ট্রপতির ডেজিগনেশন, আর রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতির কার্যাবলী। পরের প্রশ্ন, ভারত পাকিস্তান কোন সীমারেখা দ্বারা বিচ্ছিন্ন? সঠিক উত্তরটি হবে র্যাটক্লিফ লাইন। ভারত এবং চীনের মধ্যে কি লাইন রয়েছে? না ভারত এবং চীনের মধ্যে রয়েছে এই ম্যাকমোহন লাইন। দেখতে পাচ্ছ যে ভারত এবং চীনের বর্ডারের মধ্যে কি রয়েছে? না হচ্ছে ম্যাকমোহন লাইন, এই যে এইগুলো। আর কি ভারত এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে কি? ডুরান লাইন। ওকে, এই অংশে। আর ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে কি? না হচ্ছে 3 বিঘা করিডোর। এবং এখানে আরেকটি দেওয়া আছে যে আমাদের ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে কি রয়েছে, যে প্রণালীটি রয়েছে তাকে আমরা বলি পক প্রণালী। পরের প্রশ্ন, গোল্ডেন রিভলিউশন কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তরটি হবে মধু এবং উদ্যান পালন। গোল্ডেন ফাইবার রিভলিউশন যেটি যুক্ত কৃষির সাথে? না হচ্ছে পাট উৎপাদনের সাথে। পাট উৎপাদন। হ্যাঁ, পাট উৎপাদন সোনালী তন্তু বিপ্লব বা গোল্ডেন ফাইবার রিভলিউশনের সাথে যুক্ত। আর গোল্ডেন রিভলিউশনের জনক ছিলেন কে? না হচ্ছে নির্পাক তুতেজ। সার উৎপাদন কোন বিপ্লবের সাথে যুক্ত? বাদামি বিপ্লব। আর টমেটো উৎপাদন কিসের সঙ্গে যুক্ত? না হচ্ছে লাল বিপ্লব।
মধ্যযুগীয় পর্যটক মার্কো পোলো কোথাকার বাসিন্দা ছিলেন? সঠিক উত্তরটি হবে ভেনিস। মার্কো পোলো ইতালির ভেনিস শহরে জন্মগ্রহণ করেন। ওকে, নেক্সট কোশ্চেন। অর্নিথোলজি কি নিয়ে আলোচনা করে? অর্নিথোলজি আলোচনা করে কি নিয়ে? না হচ্ছে পাখি সম্পর্কিত অধ্যয়নকে আমরা বলে থাকি অর্নিথোলজি। আর পতঙ্গ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় কি? এন্টোমোলজি। পতঙ্গ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় কি? না এন্টোমোলজি। আর মাছ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় কি? ইকথায়োলজি। মাছ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ইকথায়োলজি। আর সরীসৃপ সংক্রান্ত বিদ্যাকে বলা হয়, বা সরীসৃপ সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় হারপেটোলজি। হারপেটোলজি। প্রত্যেকে এগুলো দেখে রাখবে, এগুলো পরীক্ষায় আসে, প্রত্যেক পরীক্ষায় আসে ভাই। আচ্ছা, নাইরোবি কোন দেশের রাজধানী? সঠিক উত্তরটি হলো নাইরোবি কেনিয়ার রাজধানী। আর কি আমরা এখান থেকে মনে রাখবো? না হচ্ছে ঘানার রাজধানী হলো আক্রা, আর্জেন্টিনার রাজধানী কি? বুয়েনস আয়ার্স, আর আর্জেন্টিনার মুদ্রার নাম পেসো। আর ফিলিপাইন্সের রাজধানী হলো কি? না হচ্ছে ফিলিপাইন্সের রাজধানী হলো ম্যানিলা। প্রত্যেকে মনে রাখবে। আচ্ছা, মোট 20টি প্রশ্ন আলোচনা করা হলো এবং রিলেটেড ইনফরমেশনও আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দিয়ে সাপোর্ট করবে, এবং আরও ভিডিও পেতে চ্যানেলের নোটিফিকেশনটি অন করে দেবে। থ্যাংক ইউ সকলকে। ভিডিওটি এখানেই শেষ করছি।